আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। প্রথম অধ্যায়ে কী কী বিষয়গুলো আছে সেই বিষয়গুলি আমরা ডিসকাস করব এবং এই অধ্যায়গুলো কীভাবে কোন জায়গা থেকে কী পরিলিখিত সেই বিষয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে আমাদের ভৌত রাশি ও পরিমাপ। আচ্ছা, পাঠ শুরু করার পূর্বে আমাদের প্রথম জানতে পদার্থবিজ্ঞান কী। আসলে বিজ্ঞানের যে শাখায় পদার্থের শক্তি, পদার্থের গতি, পদার্থের বল, পদার্থ নিয়ে আলোচনা করা হয়, সেই শাখায় হচ্ছে মূলত হচ্ছে কি পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের যে লব্ধ, পর্যবেক্ষণ, পরীক্ষণ, বিশ্লেষণ, বিভিন্ন বস্তু নিয়ে আলোচনা করা হবে। পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, এই পদার্থবিজ্ঞানটা তৈরি হয়েছে যে এমনি সেমনি হয় না, এটা ধীরে ধীরে আস্তে আস্তে বিভিন্ন ক্ষেত্রে পদার্থবিজ্ঞান তৈরি হয়েছে। এই সময়ে আমরা যদি আলোচনা করি প্রাচীনকালে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1625 থেকে 212 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পদার্থবিজ্ঞানের প্রাচীনকাল বলা হয়। এই সময় বিজ্ঞানীরা বিভিন্ন বিজ্ঞানে অবদান রাখছিলেন। তাদের মধ্যে বিজ্ঞানী ডেমোক্রিটাসের পরে আসছে বিজ্ঞানী আর্কিমিডিসের পরে আছে আপনার বিজ্ঞানী আর্কিমিডিসের পরে আছে ইবনে হাইয়ানের পরে আছে আল মাকসুদি। এরকম অসংখ্য বিজ্ঞানী। পরবর্তী আছে মধ্যযুগের কিছু বিজ্ঞানী ছিল আমাদের, এই মধ্যযুগের কিছু বিজ্ঞানী ছিল, তার মধ্যে আছে লিওনার্দো দা ভিঞ্চি, আছে আমাদের গিলবার্ট স্লেটস, রবার্ট স্ক্রু, বনগুয়েমেরি। রোমান সভ্যতার থেকেই বৃহস্পতিবারের একটি উপগ্রহ পর্যবেক্ষণ করে আলো পরিমাপ করেন। কেপলার সর্বপ্রথম যে বিজ্ঞানী সবচেয়ে ভালো আলোচনায় আসে সে যে বিজ্ঞানী কেপলার সৌরজগতের প্রচলিত গ্রহগুলো কক্ষপথ বৃত্তাকার পথে সে পরিভ্রমণ করেন। বিজ্ঞানী গ্যালিলিওর সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদি সংজ্ঞা প্রদান করেন এবং একটা বস্তু আরেকটা বস্তু পত্তনের সময়গুলোকে উল্লেখ করেন। এরপরে আসে সবচেয়ে মজার যে বিষয়, স্যার আইজ্যাক নিউটন যখন বলবিদ্যার বিখ্যাত তিনটি সূত্র আবিষ্কার করেন। আলো, তাপ, শব্দ বিজ্ঞানের অবদান রয়েছে। গণিতের বিভিন্ন শাখায় ক্যালকুলাসের আবিষ্কারও করেন। অষ্টাদশ ও 19-20 শতাব্দীর মধ্যে বিজ্ঞানীদের সবচেয়ে বড় যে অবদান ছিল তার হান্স ক্রিস্টিয়ান ওয়েবস্টাইন। তিনি তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করেন। মাইকেল ফারাডে তিনি বৈদ্যুতিক চৌম্বক তাড়িত চৌম্বক নিয়ে আলোচনা, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আলোর তড়িৎ চৌম্বকীয় বস্তু নিয়ে আলোচনা করেন। মার্কনি বেতার তরঙ্গ নিয়ে আবিষ্কার করেন। বেকেরেল ইউরেনাসের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। রনজেন এক্স-রে আবিষ্কার করেন। মাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার, আইনস্টাইন রাদারফোর্ড পরমাণুর বিষয় নিয়ে আলোচনা করেন। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব নিয়ে আলোচনা করেন। নিলস বোর্স হাইড্রোজেন পরমাণুর স্তর নিয়ে আলোচনা করেন। এরপরে অটো আইনস্টাইন অর্থাৎ আবিষ্কার পরমাণু বিন্যাস নিয়ে আলোচনা করেন। এরপরে ধীরে ধীরে ক্রমবিকাশ নিয়ে চলে আসে। প্রথম অধ্যায় যে বস্তুগুলো আমাদের আছে, প্রথম হচ্ছে পদার্থ কাকে বলে? পদার্থ মূলত যার বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, যার ধীরতা আছে, তার জড়তা আছে, ওই সকল বস্তুগুলোকে আমরা সাধারণত পদার্থ বলে থাকি। এরপরে যে জিনিসটা, পদার্থকে দুইটা শ্রেণীতে, একটা পদার্থের একটা অংশ হচ্ছে কি রাশি কি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় সবগুলি কি রাশি। এই ভৌত জগতে যা কিছুকে পরিমাপ করা হবে সবগুলি রাশিকে দুই ভাগে ভাগ করে, একটা মৌলিক রাশি, একটা লব্ধ রাশি। মৌলিক রাশিগুলোকে আমরা সাধারণত বলে থাকি যে সকল রাশি স্বাধীন, নিরপেক্ষ, অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না, অন্য কোনো রাশির উপরে থেকেও তাকে পাওয়া যায় না, ওই রাশিগুলো মৌলিক রাশি। যেমন এই পর্যন্ত বিজ্ঞানীরা 7টি মৌলিক রাশি চিহ্নিত করেছেন, তার মধ্যে 7টি রাশি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাপ, এইগুলো হচ্ছে কি মৌলিক রাশি। এই রাশিগুলো মূলত অন্য রাশির উপরে ডিপেন্ডেন্ট। এরপরে আছে লব্ধ রাশি, যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে ওই ধরনের রাশিগুলোকে আমরা লব্ধ রাশি বলি। যেমন বেগ, ত্বরণ, বল, সরণ, এই ধরনের রাশিগুলিকে সাধারণত বলে লব্ধ রাশি। পরিমাপের একক, যে সকল আদর্শ পরিবেশের তুলনা করে অন্য ভৌত রাশির মাধ্যমে অন্য কোনো রাশিকে পরিমাপ করা হয়, সেই সকল রাশিকে পরিমাপের একক। পরিমাপ এককগুলো মোট শূন্যস্থানে অর্থাৎ এসআই, যেটাকে এসআই একক বলা হয়। এসআই এককগুলো মূলত অনেকগুলো একক আমাদের বিদ্যমান, যেমন আমরা 7টা এসআই একক বিদ্যমান, 7টা একক বিভিন্ন সময় বিভিন্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। এরপরে আমাদের সবচেয়ে মজার যে বিষয়টা চলে আসে সে হচ্ছে কি মাত্রা। আসলে মাত্রাটা কি?
মাত্রাটা মূলত হচ্ছে কি একটা কোনো ভৌত রাশিকে উপস্থিতিকে মৌলিক রাশি সূচকের রাস্তায় মাত্রা বলে। একটা ভৌত রাশির সাপেক্ষে একটা মৌলিক রাশিকে যে পরিমাপ করা হয় এই পরিমাপটা হলো মাত্রা। যেমন বলের মাত্রা ভর গুণ ত্বরণ, অর্থাৎ ml/2। স্মরণের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা, কাজের মাত্রা, বিভিন্ন মাত্রাগুলো বিভিন্নভাবে পাওয়া যায়। এরপর হচ্ছে ভার্নিয়ার স্কেল, সবচেয়ে আলোচিত যে বিষয়টা। আমরা সাধারণত সাধারণ স্কেল দিয়ে বড় বড় জিনিসের দৈর্ঘ্য মাপতে পারি, কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের দৈর্ঘ্য মাপতে গেলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যার সমাধান করার জন্য বিজ্ঞানীর নতুন একটি স্কেল আবিষ্কার করেন, যে স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। অর্থাৎ প্রধান স্কেলের পাশে আরেকটি ছোট শাখান্বিত একটি স্কেল ব্যবহার করা হয়, ওই স্কেলটাকেই বলা হয় কিন্তু ভার্নিয়ার স্কেল। এরপর হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের একটা নির্দিষ্ট মানের সাথে প্রধান স্কেল নির্দিষ্ট মানের একটা মিল থাকে। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট, ওইটাকে বলে ভার্নিয়ার ধ্রুবক। যেমন প্রধান স্কেলের 10 ভাগ ভার্নিয়ার স্কেলের কোনো না কোনো 9 ভাগের সমান। অর্থাৎ একটা ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। অর্থাৎ এক ভাগ সমান যে কোনো একটা ভাগের সাথে মিলে যাবে, ওই মিলে বিষয়টাকে বলে ভার্নিয়ার ধ্রুবক। কী বলা হবে? ভার্নিয়ার ধ্রুবক। এরপরে আরেকটা ভিসি, আরেকটা মূলত হচ্ছে স্লাইড ক্যালিপাস। এরপরে আসে আমাদের স্ক্রু গজ, স্লাইড ক্যালিপাস, লঘিষ্ঠ গণনা, যান্ত্রিক ত্রুটি, ক্যালিপাসের মূল স্কেলের সাথে চলে মিলিত সংখ্যা, এই স্টেপগুলো এখানে আমাদের চলে আসে। তারপর হচ্ছে ধনাত্মক ত্রুটি, একটা যন্ত্রের মধ্যে দু ধরনের থাকতে একটা ধনাত্মক ত্রুটি, একটা ঋণাত্মক ত্রুটি, একটা যন্ত্রে স্ক্রু গজের সাথে কোন যন্ত্রে কী আছে, এই ধরনের বিভিন্ন জিনিস, তুল্য যন্ত্র কী, বিভিন্ন অপশনগুলো আছে। এই অপশনগুলোকে মিলাইতে হইতেছে কি আমাদের ভার্নিয়ার স্কেলের একটা পার্টের প্রধান অংশ। এর পরবর্তী আমাদের সবচেয়ে মজার একটা বিষয়, সৃজনশীল একটি প্রশ্ন আমাদের মাপতে দেওয়া হয়। যেমন একটা প্রশ্নবিদ্যা থেকে আমরা যদি তাকাই, ভার্নিয়ার ধ্রুবক কি, কোনো রাশি পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন, একটা সৃজনশীল প্রশ্ন। দেখো একটু উদ্দীপকটি পড়ি আমরা, তারপর নিচে আলোচনা করি। রাশেদ তার সদ্য কেনা স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য মেপে কাল পেন্সিলের দৈর্ঘ্য এত, তার বন্ধু সুজন ও কার বন্ধুকে এত কি মাইপা দেওয়া হলো। এখন যখন নাকি এই যে রাশেদ সাহেব দৈর্ঘ্যটা মাপলো, তখন তার একটা প্রশ্ন দেওয়া হলো যে ভার্নিয়ার ধ্রুবক কি, কোনো রাশির পরিমাপ করতে গেলে এককের প্রয়োজন হয় কেন, ভার্নিয়ার ধ্রুবকে কয় ভাগে প্রধান স্কেল ভাগের সাথে সমান, রাশেদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সময়ের সাথে সংগঠন আলোচনা করো। তাহলে আমরা ফার্স্টে ভার্নিয়ার ধ্রুবক কি অ্যান্সারটা যদি আমরা এখানে বিশ্রাই, তাহলে দেখতেই পারবো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে কোনো কিছু পরিমাণ করা হয় তাকে বলা হয় পরিমাপের একক। কোনো কিছু পরিমাপ নির্ণয় করতে প্রয়োজন হয় এককে, যে রাশি পরিমাপের সময় আদর্শ পরিমাপের সাথে তুলনা করা যায়। ধরা যাক লাঠির দৈর্ঘ্য 4 মিটার, এখানে মিটার হলো দৈর্ঘ্যের একক, তাহলে লাঠি 4 মিটার বলতে বোঝানো লাঠির দৈর্ঘ্য 1 মিটারে 4 গুণ। তাহলে দেওয়া আছে ভার্নিয়ার ধ্রুবক BC = 0.5। এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া ছিল ভার্নিয়ার ধ্রুবক 0.5, তাহলে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে VC = 0.5। তাহলে সেখান থেকে আমি দিই VC কে 10 মিলিমিটার সমান ভার্নিয়ার ধ্রুবকের মান 5 মিলিমিটার। আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক সমান সমান প্রধান স্কেলের এক ভাগের ক্ষুদ্রতম ভাগের মান বা ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তাহলে VC = S/N, S হইল 1 মিলিমিটার, N হচ্ছে 0.05 মিলিমিটার, ভাগ করলে 20 ভাগ। ভার্নিয়ার স্কেলে 20 ভাগ প্রধান স্কেলে 19 ভাগের সমান হয়, 19 ভাগের কী হয় সমান হয়। আমরা যদি ক্যালকুলেশন করি আমরা এই পার্টগুলো দেখতে পারবো। এরপর রাশের দৈর্ঘ্য কীভাবে মাপতে পারতো সেটার একটা ক্যালকুলেশন এখানে দেওয়া হয়েছে। সাধারণ মিটার স্কেলের মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপা যায়, কিন্তু মিলিমিটার ভগ্নাংশ 0.2 মিলিমিটার 0.8 মিলিমিটার মাপা যায় না। এরূপ দৈর্ঘ্য মাপাতে হলে ব্যবহার করা হয় ভার্নিয়ার স্কেল। রাশেদ ভার্নিয়ার স্কেলে দ্বারা পেন্সিলের সাহায্যে দৈর্ঘ্য মাপা যায় বা দৈর্ঘ্য মাপতে যখন তারা দৈর্ঘ্য মাপতে থাকে, সেই মুভমেন্টে দেখা যায় যে ভার্নিয়ারে মাপা কতটা নির্ভুল। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টা পয়েন্টে মাপে। দৈর্ঘ্য ছিল আমাদের 5.8, ভার্নিয়ার ধ্রুবক 4, 5, 6 কাছাকাছি যে কোনো মান নেওয়া যায়। আর ভার্নিয়ার ধ্রুবক ছিল এটা ফিক্সড মান ছিল। এটা ক্যালকুলেশন প্রথম দৈর্ঘ্য 3 বার, প্রস্থ 3 বার, উচ্চতা 3 বার মাপার পরে যে একটা মান পাবে, মানটা হবে কি
বার্নিয়ার ধ্রুবকের অংশ। তাহলে এইভাবে আমাদের কি প্রত্যেকটা অঙ্কই পার্ট 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 করে নিতে হয়। যেমন এখানে আমাদের আরেকটা অঙ্ক ছিল, তার পরবর্তী এইভাবে আমাদের এই নোটগুলো সাজানো হয়েছে। এরপরে আমরা একটা অঙ্কতে চলে যাই, তাহলে বুঝতে পারবো যে এখানে নোটগুলো আমাদের কত সুন্দর করে। স্ক্রু গজের একটা নোটও আমাদেরকে প্রশ্নতে সংযোজন করা হয়েছে। এরপরে যে বার্নিয়ার স্কেলে, যে প্রধান স্কেলের সাথে বার্নিয়ার স্কেলে একটা নোট সংযোজন করা হয়েছে। 2 নম্বর পার্ট আমাদের আরও অনেকগুলো পার্ট, অর্থাৎ চুল্লুর যন্ত্র বিভিন্ন অংশগুলো পার্ট করা হয়েছে। কোনো বস্তু যদি কেউ যদি চায় সে ফিজিক্সে ভালো করতে চাবে, তাহলে আমাদের এই নোটগুলো সে ফলো করলে, নোটগুলো সে দেখলে পদার্থ সে অত্যন্ত ভালো করার সম্ভাবনা আছে এবং খুব গুরুত্বপূর্ণ নোটগুলো ইচ্ছে করলে তোমরা অনেক কিছু করতে পারো। আচ্ছা, আমরা একটা নতুন প্রশ্ন আলোকের সম্মুখীন নেই। আমরা কেন পদার্থবিজ্ঞান পর্বে সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। বিজ্ঞানের চাবিকাঠি হলো পদার্থবিজ্ঞান। এটি বিজ্ঞানের একটি মৌলিক শাখা। নীতিগত বিজ্ঞানের শাখার ভিত্তি তৈরি করা হয়েছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন করে, পদার্থবিজ্ঞান নিয়মমূলক বিভিন্ন জিনিসগুলো নিয়ে আলোচনা করে। এভাবে অনেকগুলো আছে, এসআই এককগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে এখানে সংক্ষিপ্ত অনেকগুলো প্রশ্ন সংযোজন করা হয়েছে। লব্ধ রাশি কী, মৌলিক রাশি কী, একক কী, পরমাণু কী, অণু কী, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কী, ধাপে ধাপে অনেকগুলো প্রশ্ন সংযোজন করা হয়েছে। এখানে ইচ্ছা করলে একজন অনেক ভালো রেজাল্ট করতে পারবে। আর এভাবে যদি কেউ ভালো রেজাল্ট করতে পারে, তাহলে তার জন্য তো অবশ্যই পজিটিভলি থিঙ্কিং, চিন্তা। এই জন্য সবাই যদি চায় তাহলে ভালো রেজাল্ট সম্ভব। ভালো রেজাল্ট করাটা কোনো কঠিন কোনো কাজ না, ইচ্ছে করলেই পারা যায়। আমাদের খুব চমৎকার একটা নোট, এটা প্রথম অধ্যায়ের নোটটা সবাই পড়বে, দেখবে, বুঝবে, তাহলে হয়তোবা ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাস নেওয়া হবে।